আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি হচ্ছি মোহাম্মদ আল মামুন স্বাধীন। তোমরা আমাকে মামুন স্যার বলে ডেকো। আমি হচ্ছি অনার্স মাস্টার্স করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আজকে ক্লাসে যে টপিকটি আলোচনা হবে সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। কি অধ্যায়? চতুর্থ অধ্যায়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষার্থী আছো বা এবং ক্লাস 9-এও আছো বা 10-এ, তো আগামী যারা পরীক্ষা দিবা, এই অধ্যায় 4টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 4 থেকে প্রত্যেকটা ইয়ার, স্কুল হোক বা বোর্ড পরীক্ষা হোক, অ্যাট লিস্ট একটি সিকিউ প্রশ্ন থাকবেই এবং 2 থেকে 3টি কি থাকে? এমসিকিউ। দ্যাটস মিন সিকিউ প্লাস এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটি, অধ্যায় 4 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে আলোচনার শুরুতে জেনে নিই যে আমরা ক্লাস শেষে আমরা কি কি আউটপুট নিয়ে যেতে পারবো, আমরা কি কি জিনিসগুলো শিখতে পারি। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই দেওয়া আছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তা আমরা এই ক্লাস শেষে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো কোনটি মূলধন জাতীয় লেনদেন আর কোনটি মুনাফা জাতীয় লেনদেন, এবং পার্থক্য করতে পারবো যে উভয় প্রকার লেনদেনের মধ্যে পার্থক্য কি কি। আমাদের পক্ষে প্রশ্ন আসে কিন্তু বুঝে উঠতে পাই না যে কোনটি মূলধন জাতীয় এবং কোনটি মুনাফা জাতীয়। আজকের ক্লাস শেষে তোমরা খুব সহজে নির্ধারণ করতে পারবা যে লেনদেনগুলোর মধ্যে কোনটি মূলধন জাতীয় এবং কোনটি মুনাফা জাতীয়। এবং শেষে দেখো আর্থিক বিবরণী প্রণয়নের সঠিক প্রয়োগ। শুধু তো আমাদের লেনদেনগুলো চিহ্নিত করলেই হবে না, আমাদের ম্যাথগুলো পারতে হবে না, আমাদের ঠিক আর্থিক বিবরণী প্রণয়নে এর সঠিক প্রয়োগটা কি করতে হবে স্যার? আমাদের প্রয়োগটা জানতে হবে। এবং শেষে থাকছে তোমাদের জন্য সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের অনুশীলন। আমরা যে থিওরি তত্ত্বগুলো জানবো, আমরা তো জানি যে হিসাব বিজ্ঞান আসলে যখন না থিওরি বেস, তত্ত্ব বেস, ঠিক তার চেয়েও বেশি কি বেস? ম্যাথ বেস। আর তোমরা তো সবাই ম্যাথ করতে খুব পছন্দ করো, তাই না? ঠিক আমরা এই থিওরি আলোচনা শেষে অবশ্যই যে আমরা যে আজকে আলোচনাগুলো ছিল এর মধ্যে আমরা ঠিক পরীক্ষার যে প্রশ্নগুলো আসে, বোর্ড পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই অনেক গল্প করতে চাচ্ছ। হ্যাঁ, আমরা গল্প করব, আমরা ক্লাসে ফান টাইমও রাখবো, কিন্তু তার আগে কিছু লার্নিং করে নেই। হ্যাঁ, আমরা গল্পের মাধ্যমে কি করব? আচ্ছা, ক্লাসটি মজার মজা শিখে ফেলবো অনেক কিছু, যা তোমাদের বোর্ড পরীক্ষায় নিশ্চিত করবে অ্যাট লিস্ট একটি সিকিউ এবং 2 থেকে 3টি এমসিকিউ। চলো আমরা শুরু করি। দেখো, এই অধ্যায়ের শুরুতেই একটা জিনিস না জানলেই নয়, সেটি হচ্ছে কি? লেনদেনের প্রকারভেদ। তোমরা তো ইতিমধ্যেই অধ্যায় 2তে খুব ভালো করে বুঝতে পেরেছো লেনদেন জিনিসটা কি। তার মানে এই জন্য আমি আর লেনদেনটা বিষয়ে গভীর আলোচনা করছি না, কারণ লেনদেন যদি আমরা বিষয় আলোচনা করতে যাই তাহলে এই ক্লাসটি আর কখনোই শেষ হবে না। আমরা লেনদেনের মধ্যে দেখতে পাচ্ছি লেনদেনের মধ্যে কত প্রকার। দেখেন স্যার, লেনদেন প্রধানত হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এবং অপরটি হচ্ছে কি? মুনাফা জাতীয় লেনদেন। আমি জানি তোমরা ওদের আগে বসে আছো জানার জন্য যে কোনটি মূলধন জাতীয়, কোনটি মুনাফা জাতীয়। তার আগে আমরা একটু দেখি এই মূলধন জাতীয় লেনদেনকে আবার আর 2 ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে কি? মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, এবং অপরটি হচ্ছে কি? মূলধন জাতীয় ব্যয়। একইভাবে মুনাফা জাতীয় লেনদেনকে 2 ভাগে ভাগ করেছে। একটি কি? মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, এবং অপরটি হচ্ছে কি? মুনাফা জাতীয় ব্যয়। পরে কিন্তু এমসিকিউতে আসতে পারে যে আমার লেনদেন প্রাথমিকভাবে কত প্রকার বা লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়। অপশন থাকে 2, 3, 4, 5। তোমরা কি দেবে? চোখ বন্ধ করে দিতে হবে কি? 2। লেনদেন প্রধানত কত প্রকার স্যার? লেনদেন প্রধানত 2 প্রকার। একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এবং অপরটি হচ্ছে কি স্যার? মুনাফা জাতীয় লেনদেন। এবং প্রত্যেকটা মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনকেই আরো 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় এবং অপরটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। একইভাবে মুনাফা জাতীয় লেনদেনকে আরো 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় এবং অপরটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এবং তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা ম্যাথে যাব, আমরা অবশ্যই ম্যাথ করব। আমি তো ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা
অবশ্যই সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন অনুসরণ করব। একটু ধৈর্য ধরো, আমরা এই থিওরিগত বিষয়গুলি একটু আলোচনা করে নেই, যেখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে। আর তোমরা যদি এই লেনদেনের প্রকারভেদটা না বুঝো, মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয়, কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি, কোনটা মূলধন জাতীয় ব্যয়, কোনটা মুনাফা জাতীয় প্রাপ্তি আর কোনটা মুনাফা জাতীয় ব্যয় যদি ধরতে না পারো, তাহলে পরীক্ষায় ম্যাথ আসলো সেটা করতে পারবো না। তারপরে ম্যাথ করার আগে আমাদের প্রথমে জানতে হবে এই লেনদেনের প্রকারভেদগুলো সুস্পষ্ট ধারণা। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আবার একটু যদি রিভিউ করি, লেনদেন প্রধানত কত প্রকার স্যার? লেনদেন প্রধানত হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটি মূলধন জাতীয় লেনদেন, অপরটি মুনাফা জাতীয় লেনদেন। এবং মূলধন ও মুনাফা জাতীয় উভয় লেনদেনকে আবার আরো 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, অপরটি মূলধন জাতীয় ব্যয়। ঠিক একইভাবে মুনাফা জাতীয় লেনদেনকে আরো 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, অপরটি কি মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, আসো আমরা ঠিক পরবর্তী টপিকে চলে যাই। দেখো পরবর্তী টপিকের টাইটেল কি ছিল স্যার? মূলধন জাতীয় লেনদেন। আমরা তো একটু আগে জেনেছি যে তোমার লেনদেনকে কিভাবে ভাগ করা যায়, প্রধানত ভাবে আর কি। একটি ছিল মূলধন জাতীয়, অপরটি ছিল কি মুনাফা জাতীয়। তাহলে স্যার আমি কিভাবে বুঝবো যে লেনদেনের মধ্যে কোনটি মূলধন জাতীয় আর কোনটি মুনাফা জাতীয়? রাইট। আচ্ছা দেখো, আমরা ছোট্ট একটি বৈশিষ্ট্য এবং কিছু একটা সংজ্ঞা লিখেছি, যাতে আমরা খুব সহজে চিহ্নিত করতে পারবো যে কোনটি মূলধন জাতীয় লেনদেন। যদি আমরা সংজ্ঞাটা একটু কষ্ট হলো পড়ি, যেমন বলেছিল কি, যেসব লেনদেন দীর্ঘমেয়াদী সুবিধা দেয়। দীর্ঘমেয়াদী সুবিধা দেয় বলতে কত বছর কেন বোঝাচ্ছি? বলা যায় সাধারণত 1 বছর। কত? 1 বছরের বেশি, অ্যাটলিস্ট 1 বছর বা তার বেশি সুবিধা দেয়। এবং টাকার অঙ্কটা কি হইতে হইব? টাকার অঙ্ক বড় হতে হবে। এবং ব্যবসায় বা কারবারে কি হইতে হইব? নিয়মিত হওয়া যাবে না, হতে হবে কি অনিয়মিত। এই দেখো লেখা আছে নিয়মিত সংগৃহীত হয় না, সেগুলোকে কি বলা হয়? মূলধন জাতীয় লেনদেন বলা হয়। তার মানে স্যার মূলধন জাতীয় লেনদেন বলতে আমরা কিভাবে বুঝবো? সংজ্ঞাটা কি আছে? সংজ্ঞা আছে যেসব লেনদেন কি হয় না, স্বল্প মেয়াদী হয় না, কি হয় তাহলে দীর্ঘমেয়াদী হয়, সাধারণত 1 বছর বেশি সময়ের জন্য। এবং টাকার অঙ্ক হবে কি সুবিশাল, অনেক টাকা, 15,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ, 10 লাখ টাকা কত হবে? অনেক বড় হবে। এবং ব্যবসায় কি হয় না, নিয়মিত সংগঠিত হয় না, সেগুলো কি বলা হয়? মূলধন জাতীয় লেনদেন। দেখো তো মূলধন জাতীয় লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে যা দেখে আমরা সহজে চিহ্নিত করতে পারবো কোনগুলো মূলধন জাতীয় লেনদেন। একটি বিষয় ছিল দীর্ঘমেয়াদী সুবিধা। তার মানে আমরা দীর্ঘ টাইমে অ্যাটলিস্ট 1 বছর বেশি কি পাবো? সুবিধা পাবো। পাবো হচ্ছে অনিয়মিত, ওই যে বলা ছিল এগুলো ব্যবসা কি হয় না, নিয়মিত সংগৃহীত হয় না। দেন ছিল কি বড় অঙ্কে, টাকা অ্যামাউন্টটা কি হবে স্যার? বড় হয়ে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ লিখতে পারি। দেখো তো, যে আমি তোমাদের একটু উদাহরণ লিখি, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। দেখো লিখেছি কি আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। দেখো তো এই যে আসবাবপত্র আমরা কিনলাম, তোমার বাসায় তুমি আজকে একটা পড়ার টেবিল কিনেছো বা একটা আলমারি কিনেছো, তাই না? বা একটা বুকশেপ কিনেছো, এগুলো তো আসবাবপত্র। তুমি যেটা কিনেছো এটা কি তুমি 1 বছর ব্যবহার করবে? অবশ্যই আরো বেশি ব্যবহার করবে। কারো 5 বছর, কেউ 10 বছর, কেউ তো আল্লাহ দিলে 15-20 বছর ব্যবহার করি। তার মানে আসবাবপত্র কিনলে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা পাচ্ছি। ওকে, তার মানে প্রথম বিষয়টা কিন্তু পাওয়া যাচ্ছে, রাইট? বলছে অনিয়মিত, তুমি কি তোমার পড়ার টেবিল বা তোমার বেড বা খাট বা তোমার হচ্ছে আলমারিটা তুমি কি প্রতিদিনই কিনো? নিশ্চয়ই না। আমরা কয়েক বছর পর একবার কিনি, যদি ভেঙে নষ্ট হয়ে যায় তখনই কেবল আমরা এই টাইপের জিনিস কিনি। তার মানে এটা তো নিয়মিত হয় না, এটা অনিয়মিত, রাইট? এবং পরে ছিল কি বড় অঙ্কে, যেমন আমার টেবিলটার দাম ছিল 10,000 টাকা, মোটামুটি বড় একটা অ্যামাউন্ট। আমি একটা বিশাল খাট কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, তার মানে অ্যামাউন্টটা কি নিশ্চয়ই অনেক বড়। তার মানে আমরা বুঝতে পারছি এই 3টা সুবিধায় কি আছে, বৈশিষ্ট্য কোথায় আছে? আসবাবপত্র ক্রয় 10,000 টাকা এই লেনদেনটির মধ্যে আছে। তার মানে অবশ্যই এটি একটি কি লেনদেন? এটি একটি মূলধন জাতীয় লেনদেন। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, যে সেটা কি ছিল? সেটা ছিল স্যার হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আমরা তো মূলধন জাতীয় লেনদেনের সংজ্ঞাটা বুঝলাম, ন্যূনতম বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি। তাহলে মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো স্যার? ঠিক বিপরীত। কার বিপরীত? মূলধন জাতীয় লেনদেনের সংজ্ঞার বিপরীত, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যের বিপরীত। একটু যে আমার সংজ্ঞাটা পড়ি। হ্যাঁ, সংজ্ঞা বলা ছিল যেসব লেনদেন
ব্যবসায়ী নিয়মিত, তার মানে খেয়াল করো মূলধন জাতীয়ের মধ্যে কি ছিল? অনিয়মিত। আর মুনাফা জাতীয়ের মধ্যে কি হবে? নিয়মিত সংগঠিত হয় এবং স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী বলতে কি? সাধারণত 1 বছর হিসাবকালের মধ্যেই, মানে 1 বছর বা এর কম সময়, সেটা হচ্ছে কি স্বল্পমেয়াদী। এবং টাকার পরিমাণ তুলনামূলকভাবে কি হয়? ছোট। টাকার পরিমাণ কেমন থাকবে স্যার? ছোট। এবং সেগুলো কি বলবো আমরা? কি মুনাফা জাতীয় লেনদেন। দেখো কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া আছে, আমরা 3টা বৈশিষ্ট্য খুঁজে পাই। কয়টা বৈশিষ্ট্য স্যার? 3টা। 1 নম্বর ছিল স্বল্প মেয়াদী সুবিধা। তার মানে এই মুনাফা জাতীয় লেনদেনের সুবিধাটা পাবো, সেটা কি সুবিধা পাবো আমরা স্যার? খুবই স্বল্প মেয়াদী সুবিধা পাবো। এবং পাবো কি? নিয়মিত। এই লেনদেনগুলো কি হয় ব্যবসায়? নিয়মিত, কন্টিনিউয়াসলি, অলমোস্ট প্রতিদিনই ঘটতে থাকে, প্রতিদিনে আমাদের চোখের সামনে হয়। একটা ছিল কি? ছোট অঙ্কের টাকা। এমনটা কি হবে স্যার? খুবই ছোট, সামান্য। তাহলে আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? ওকে, লিখলাম পণ্য ক্রয় 500 টাকা। ধরো তোমার জন্য কি করলে? একটা পণ্য কিনেছ তুমি, আমার বিষয় তোমার কিছু বই খাতা কিনেছো, তাই না? তোমার খাতা কিনেছো, তুমি ম্যাথগুলো টুকিয়ে দেওয়ার জন্য একটা খাতা তুলেছ। এই তুমি যে খাতাটা তুললে বা সেই খাতাটা তুমি কিনলে, তাই না? এই খাতাটা আমরা কিনলাম, এটা একটা পণ্য না? পণ্যটা ক্রয় করেছো, এতে তুমি কি আজীবন সুবিধা পাবে? অনেক বছর সুবিধা হবে? নিশ্চয়ই না। দেখা যায় আমাদের একটি খাতা 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়, সর্বোচ্চ 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। এরপর কি করি আমরা? আবার খাতা কিনি, আবার কলম কিনি। কিন্তু হয় কিনা বলো? তার মানে এগুলো কি হচ্ছে? আমার এই নিয়মিত কিনতে হচ্ছে। আর সুবিধা পাবা কি? স্বল্পমেয়াদী। কারণ আমি একটা খাতা কিনে, যেমন একটি পড়ার টেবিল বা একটি খাট কিনে আমি 5-6 বছর সুবিধা নিতে পাচ্ছি, বাট এই খাতা কিনে তো আমি 5-10 বছর সুবিধা পাচ্ছি না। সুবিধা পাচ্ছি কতদিনে? খুব স্বল্প সময়ে। তার মানে এটি কি একটা স্বল্পমেয়াদী সুবিধা। টাকার অ্যামাউন্টটা দেখো তো, টাকার অ্যামাউন্টটা কেমন ছিল স্যার? টাকা অ্যামাউন্ট ছিল খুবই ছোট, সামান্য। যেমন কত ছিল? 500 টাকা। আবার আসবাবপত্র তো কয়, যেমন 10,000 টাকা। সেই টাকা অ্যামাউন্টটা কি তুলনামূলক বড়, কিন্তু পক্ষান্তরে মুনাফা জাতীয় লেনদেনগুলো কি হবে? ছোট। দেখি তোমাদের মধ্যে অলরেডি একজন কমেন্টস করেছে, আমি একটু কমেন্টস গুলো দেখে নেই। আচ্ছা, একজন বলছে স্যার আপনাকে প্রথম দেখলাম, আপনি কি এখন থেকে ক্লাস নেবেন? আচ্ছা, আমি বুঝতে পারছি তোমরা তোমাদের প্রিয় শাইনুর স্যারকে মিস করছো। না, শাইনুর স্যার এবং আমি দুজন মিলে শেয়ার করে করেই তোমাদের টপিকগুলো কভার করে ফেলবো। আশা করি তোমরা উত্তরটি পেয়েছো। আর হ্যাঁ, আমি এখানে নতুন জয়েন করেছি। আসো আমরা আলোচনায় ফিরে যাই। আমাদের আজকে আলোচনা টপিক ছিল মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা ম্যাথে যাব, তার মানে আমরা অলরেডি ম্যাথে যাওয়ার আগে 2 টপিক ক্লিয়ার হয়ে গেছে। একটি কি? মূলধন জাতীয় লেনদেন, অপরটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এবার আসো, একটি কি ছিল? ছোট্ট একটি সংজ্ঞা দেওয়া আছে, একটি পার্থক্য দেওয়া আছে, যেটা আমরা সহজে কিওয়ার্ড টু দা পয়েন্টে বুঝতে পারি আমরা লেনদেনগুলোর মধ্যে কোনটি মূলধন জাতীয় এবং কোনটি মুনাফা জাতীয়। দেখো, মূলধন জাতীয় লেনদেনের কি হবে? হবে দীর্ঘমেয়াদী। আর মুনাফা জাতীয়গুলো কি হবে স্যার? স্বল্প মেয়াদী। দীর্ঘমেয়াদী কি হবে? অনিয়মিত। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো কি হবে স্যার? হবে নিয়মিত। আর মূলধন জাতীয় লেনদেনগুলো কি হয়? বিশাল বড় অঙ্কের, 5,000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, কোটি পর্যন্ত পৌঁছাতে পারে। তার মূলধন জাতীয় লেনদেনগুলো কি হবে স্যার? বড় অঙ্কের হবে। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো কোন অ্যামাউন্টে হবে? ছোট অ্যামাউন্টে। পার্থক্য 3টা যদি আমরা একটু আবার কষ্ট করে দেখে নেই, তার মানে কোন সেই বৈশিষ্ট্যগুলো, পার্থক্যগুলো, যাতে আমরা সহজে বুঝতে পারবো যে কোনগুলো মূলধন জাতীয়, কোনগুলো মুনাফা জাতীয়। প্রথমত, মূলধন জাতীয়গুলো কি হবে? দীর্ঘমেয়াদী সুবিধা পাবা, এগুলো হবে অনিয়মিত, এবং টাকার অ্যামাউন্ট হবে কি? বিশাল বড় বড়। পক্ষান্তরে মুনাফা জাতীয় লেনদেন কি হবে স্যার? স্বল্প মেয়াদী সুবিধা ভোগ করবে, এটা হবে নিয়মিত, এবং টাকার অ্যামাউন্ট হবে কি? টাকার অ্যামাউন্ট হবে খুবই ছোট অ্যামাউন্টস। দেখো, তোমরা যে এই পর্যন্ত বুঝে থাকো, এই যে ধীরে ধীরে কিন্তু আমরা মজা পাচ্ছি, আমরা ম্যাথের দিকে এগিয়ে যাচ্ছি, রাইট? দেখো আমি কি দিয়েছি? ঠিক অনুশীলন দিয়েছি। তোমরা দেখি কে কতটুকু মনোযোগ ধরে রেখেছো বা কার বেসিক কত স্ট্রং। এখান থেকে আমরা চিহ্নিত করব যে এই যে 5টা লেনদেন আছে বা 6টা লেনদেন আছে, এর মধ্যে কোনগুলো মূলধন জাতীয় আর কোনগুলো মুনাফা জাতীয়, রাইট? দেখো তো একটু, বলেছে উপরোক্ত 3টি অবস্থা বিবেচনা করে নিম্নোক্ত লেনদেন সমূহকে 2 ভাগে বিভক্ত করো। মানে ভাগ করব আমরা কোনটি মূলধন জাতীয় আর কোনটি মুনাফা জাতীয়। তার দিকে আমাদের প্রথম পয়েন্টে কি বলেছে? বলেছে ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ। একটু খেয়াল করো তো, আমরা যে ব্যাংক থেকে ঋণ নেই, এটা আমরা প্রতিদিন নেই, প্রতি মাসে নেই,
প্রতি বছর বছর নেই, নিশ্চয়ই না। এটা আমরা দীর্ঘমেয়াদের চিন্তা করে জীবনে হয়তো একবার বা দুইবার নেই, তাই না? তার মানে প্রতিদিন নিচ্ছি না, এটা কি দীর্ঘমেয়াদী না? তাইলে বুঝো দীর্ঘমেয়াদী, রাইট? টাকার অ্যামাউন্টটা কি 1,00,000 টাকা। টাকার অ্যামাউন্টটা কি বেশি না কম? তার মানে টাকার অ্যামাউন্টটাও কি বেশি, রাইট? আর সুবিধা পাবো আমরা কি স্বল্পমেয়াদী সুবিধা পাবো না দীর্ঘমেয়াদী সুবিধা পাবো? আমরা একটা লোন নিয়ে কেউ ব্যবসা শুরু করবে, কেউ হচ্ছে অন্যান্য কাজে লাগাতে পারে। তার মানে টাকার অ্যামাউন্টটা বড়, ব্যবসায় নিয়মিত হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী সুবিধায় পাচ্ছি। তার মানে বলতো এই তিনটা বৈশিষ্ট্য কার সাথে মিলে যায়? হ্যাঁ, তার মানে ব্যাংক হতে 1,00,000 টাকা ঋণ গ্রহণ, এটা কি জাতীয় লেনদেন? এটা হবে স্যার মূলধন জাতীয়। ক্লিয়ার? ঠিক, দেখি পরটা কি বলেছে। পরটা বলছে পণ্য বিক্রয় 5,000 টাকা। আচ্ছা, ধরো তোমার একটা জুতার কোম্পানি আছে, হ্যাঁ, তুমি সেখানে জুতা বানাও, তো জুতা বানাও, তুমি জুতা বিক্রি তো করবে, তাই না? এই জুতা যে বিক্রি করবা, তুমি তো এমন না যে একটা জুতা বিক্রি করে 2-3 বছর তোমার পার হয়ে যাচ্ছে, নিশ্চয়ই না। আমরা প্রতিনিয়ত তুমি অনেক হাজার পিস, কয়েকশো পিস জুতা বিক্রি করছো, প্রতিদিনই বিক্রি করছো। তার মানে এটি কি একটা নিয়মিত লেনদেন? ব্যবসায় তোমার ঘটনা কি হচ্ছে? নিয়মিত হচ্ছে। তার মানে সুবিধা পাচ্ছে নিয়মিত। এবং একটা চিন্তা কত, টাকার অ্যামাউন্টটা কত? 5,000 টাকা। আমার আগে ব্যাংক হতে ঋণ ছিল কত? 1,00,000 টাকা, কিন্তু পণ্য বিক্রি হচ্ছে কত টাকা? 5,000 টাকা। আমার টাকার অ্যামাউন্ট কি বড় না ছোট? অবশ্যই ছোট। তার মানে 2টা নাম্বার সুবিধাও আমরা পেয়ে গেছি, বৈশিষ্ট্য পেয়ে গেছি, টাকার অ্যামাউন্টটা ছোট। এবং এ থেকে তুমি দীর্ঘমেয়াদী মানে সুবিধা পাবা? নিশ্চয়ই না, কারণ পণ্য বিক্রি 5,000 টাকা তোমার কদিনে বা চলবে, তাই না? তুমি কি বা করবে? তার মানে এটা আমরা কি স্বল্পমেয়াদী সুবিধা। তার মানে খেয়াল করো তো, স্বল্পমেয়াদী সুবিধা কি ছিল আর ছোট অঙ্কের অ্যামাউন্ট এবং ব্যবসায় নিয়মিত ঘটে। এই বৈশিষ্ট্যগুলো আমাকে কোনগুলো কি মিন করছে আমরা সহজে বুঝতে পারছি। তার মানে এটা কি জাতীয় লেনদেন স্যার? এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, রাইট? দেখো এরপরে ছিল বাকিতে আলমারি কয়। আশা করি তোমাদের সবার বাসায় কি আছে? আলমারি আছে। আলমারি তুমি বাকিতে কিনেছ। আচ্ছা, আলমারিটা কি তুমি প্রতিদিন কিনবে? নিশ্চয়ই না। দেখা যায় আমাদের বাসায় এমন আলমারি আছে, এক আলমারিতে চলে গেছে কি 15-20 বছর। আমার নিজের বাসায় তো একটা আলমারি আছে যার বয়স আমার চেয়েও বেশি। তার মানে আলমারিটা তুমি প্রতিদিন কিনছো, এটাই ব্যবসায় কি অনিয়মিত। তার মানে একটা বৈশিষ্ট্য পাইছি, সেটা কি? এটা ব্যবসায় অনিয়মিত। দেখো তো অ্যামাউন্টটা কত? 20,000 টাকা। তার মানে অ্যামাউন্টটা কি বড় না? হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা কি দিন বৈশিষ্ট্য বড়। এবং এখান থেকে তুমি দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করবে না। একটা আলমারি যে বললাম 20-25 বছর আমার বাসায় আছে, তাই 20-25 বছর ধরে আমি একটা সুবিধা নিচ্ছি, আমার জিনিসপত্র রাখছি, কাপড় চোপড় রাখছি, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখছি। তার মানে আমার 3টা বৈশিষ্ট্য এখানে পাওয়া যায়। সেটা কি? দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করবে, ব্যবসা অনিয়মিত এবং টাকার অ্যামাউন্টও বড়। তার মানে ধরে নিচ্ছি এটাও কি জাতীয় লেনদেন? এটাও স্যার মূলধন জাতীয় লেনদেন। মনে থাকবে বৈশিষ্ট্যগুলো যদি তোমরা একবার বুঝে ফেলতে পারো, তাহলে দেখবা টপিকগুলো তোমার কাছে খুবই সহজ এবং বোধগম্য মনে হবে। আচ্ছা, আমরা আরেকটি পেলাম, কর্মচারীকে বেতন পরিশোধ 3,000 টাকা। ওই যে বললাম তোমার একটি জুতার কোম্পানি আছে বা জুতার দোকান আছে, তাহলে তো অবশ্যই কর্মচারী হয়ে রাখবা। কর্মচারীকে মান্থলি বেতন দিতে হবে না, প্রতি মাসে মাসে বেতন দিবা না। তাহলে এই বেতন যে তোমার দিচ্ছ, এটা তো প্রতি মাসে মাসে দিচ্ছি। তার মানে বছরে আমরা একাধিকবার দিতে হচ্ছে। তার মানে এটা কি নিয়মিত ঘটনা না? তাই বৈশিষ্ট্য পেলাম আমরা, সেটা কি ব্যবসায় নিয়মিত ঘটছে। টাকার অ্যামাউন্টটা কত স্যার? মাত্র 3,000 টাকা। টাকা অ্যামাউন্টটা কি বেশি না কম? অবশ্যই কম, মানে ছোট অ্যামাউন্ট, দিন বৈশিষ্ট্য। আর এখান থেকে খুব বেশি সুবিধা ভোগ করা যাবে না। আমার কর্মচারী 1 মাস কাজ করলে আমি 1 মাসে বেতন দিচ্ছি, তার মানে আমার দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যাচ্ছে না। তাহলে তোমরা বলো তো এটা কি মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? এটা অবশ্যই মুনাফা জাতীয় লেনদেন, রাইট? এটা কি জাতীয় লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। ওকে, শেষ আগেরটা 5 নাম্বারটা। হ্যাঁ, বলছে পুরাতন মোটর গাড়ি বিক্রয় 70,000 টাকা। ধরো তোমার বাবার একটি কি আছে, একটি R15 বাইক আছে, রাইট? আর R15 বাইকটা তুমি কি করবা? এখন বিক্রি করে দিবা। আচ্ছা, এই বাইকটা তুমি বারবার বিক্রি করবা? নিশ্চয়ই না, কারণ বাইক তো আমার একটাই। আর বাবার যদি বিক্রি করে দিই, এখান থেকে আমি যে 3-4 লাখ টাকা পাবো, এর দীর্ঘমেয়াদী পাবো না? তার মানে এই সুবিধাটা আমি কি পাচ্ছি? দীর্ঘমেয়াদীর সুবিধা পাচ্ছি। আর টাকার অ্যামাউন্টটা কত দেখো তো? 70,000 টাকা। টাকার অ্যামাউন্টটা কি বড়। আর এই ঘটনা তুমি বারবার ঘটাতে পারবা না। বাবার বাইক কি ওই দিন বিক্রি করা যাবে? নিশ্চয়ই একবার বিক্রি করার পরে যে টাকা আছে সে তো বাইকটিও নিয়ে যাবে। তার মানে আমরা 3টা বিষয় পেয়ে যাচ্ছে। একটা কি? টাকার অ্যামাউন্টটা বড়, ওই দিন ঘটবে না এবং দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যাবে। তার মানে এটা অবশ্যই কি জাতীয় লেনদেন স্যার? এটা অবশ্যই মূলধন জাতীয় লেনদেন। ওকে, সর্বশেষ আমরা আরেকটি
অনুশীলনের জন্য উদাহরণ পেয়ে যাচ্ছি, ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি 500 টাকা। তার মানে টাকার অ্যামাউন্ট দেখেই আসলে তোমরা অলরেডি অনেকেই ধারণা করে নিয়েছ টাকা অ্যামাউন্টটা কি স্যার, টাকা অ্যামাউন্টটা খুবই ছোট। কত টাকা? 500 টাকা। আচ্ছা, ব্যাংক যে টাকা সুদ দিচ্ছে, এত ব্যাংক প্রতিনিয়ত দিয়ে থাকে, তাই না? তুমি আজকে যদি ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখো, ব্যাংক তো মাসের ভিত্তিতেও কি প্রতি মাসে মাসেই সুদ দিয়ে থাকে। তার মানে এটা নিয়মিত ঘটছে, টাকার অ্যামাউন্টও ছোট, আর এই প্রতি মাসে মাসে যে 500 টাকা পাবা, এতে খুব বেশি সুবিধা নেওয়া যায় না। তার মানে 3টা বিষয় পাচ্ছে, একটা কি ব্যবসায় নিয়মিত আসতেছে, টাকার অ্যামাউন্টটা ছোট এবং স্বল্পমেয়াদী সুবিধা ভোগ করবে। তার মানে এটা কি জাতীয় লেনদেন স্যার? এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তার মানে আমরা পেলাম 6টির মধ্যে 3টি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এবং 3টি হচ্ছে কি স্যার? মুনাফা জাতীয় লেনদেন। আশা করি তোমরা এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের স্বাভাবিক যে পার্থক্য, ঠিক পরীক্ষা প্রশ্ন আসে কিভাবে পার্থক্যটা করবা, আই থিঙ্ক তোমরা সেটি বুঝতে পেরেছ। আসো আমরা ধীরে ধীরে, আর 2-3 স্লাইড, 3 স্লাইড, তারপর আমরা ম্যাথে ফিরে যাব। আর একটু ধৈর্য ধরো। দেখো এখানে আরেকটি টপ, ওই যে আমরা প্রথম স্লাইডে ছিল না লেনদেনের প্রকারভেদ, আমরা বলছিলাম লেনদেন 2 প্রকার, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। ঠিক একইভাবে মূলধন জাতীয় লেনদেনকেও 2 ভাগে ভাগ করা যায়। একটি ছিল কি মূলধন জাতীয় প্রাপ্তি এবং অপরটি ছিল মূলধন জাতীয় ব্যয়। আমরা সংক্ষেপে একটু সংজ্ঞাটা পড়ে, এখানে উদাহরণ দেওয়া আছে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি এবং কোনগুলো মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় ব্যয়। এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে, কিন্তু একটু ধৈর্য ধরো। কেন খেয়াল করতে হবে? কারণ পরীক্ষা এখানে প্রশ্ন আসে। আমরা ধীরে ধীরে যখন ক্লাস শেষের দিকে ম্যাথ সলভ করব এবং এমসিকিউ সলভ করব, তখন দেখতে পাবা যে এই তত্ত্বগুলো, এই থিওরিগুলো ম্যাথে কিভাবে অ্যাপ্লাই হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়। আচ্ছা আমি একটু পড়ে নেই। হ্যাঁ, ছিল ব্যবসায়ের যেসব অর্থ, এই যে বলা আছে, অনিয়মিতভাবে বড় অঙ্ক এবং দীর্ঘমেয়াদী উৎস থেকে পাওয়া যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। তার মানে কি হবে স্যার? দীর্ঘমেয়াদী ব্যবসায় অনিয়মিত এবং বড় অঙ্ক যে টাকাগুলো আমার কাছে আসবে, সেগুলি কি? সেগুলি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। একটু উদাহরণ দেখি তো, তাহলে কি হবে স্যার? উদাহরণ বলা আছে, দেখো, মালিক কর্তৃক প্রকৃত বা প্রদত্ত মূলধন। ধরো ব্যবসা শুরু করবা, ব্যবসার যে মালিক, ব্যবসা 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, আমাদেরকে 1 লক্ষ টাকা দিল যে তোমার ব্যবসা বাণিজ্য করো। তার মানে কি দীর্ঘমেয়াদী আমাকে টাকা দিচ্ছে না? এমন না যে আজকে টাকা দে, বলো কালকে আমার ফেরত দাও। দীর্ঘমেয়াদীর জন্য টাকা দিয়েছে, সে কি প্রতিদিন টাকা দিবে না? আজকে টাকা দিয়েছে, বলো তোমার ব্যবসা করো, বছর বছর আমাকে এবার কি দিবা? মুনাফা দিবা। তার মানে এটা কি নিয়মিত ঘটবে না? টাকার অ্যামাউন্টটাও বড়, 1 লক্ষ টাকা দিয়েছে। তার মানে এটা কি, যদি সবগুলো আমার পেয়েছি, এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত দীর্ঘমেয়াদী ঋণ, ব্যাংক থেকে আজকে আমি ব্যবসার প্রয়োজনে 5 লক্ষ টাকা ঋণ নিলাম, তার মানে কি দীর্ঘমেয়াদী? এটা অবশ্যই মূলধন জাতীয়, কিন্তু মূলধন জাতীয় হলো টাকাটা আমি পেয়েছি, তাই না? টাকাটা আমার কাছে আছে, দ্যাটস মিন এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক একইভাবে দেখো, আরেকটা ছিল কি মূলধন জাতীয় ব্যয়। এটাও গুরুত্বপূর্ণ। সংজ্ঞাটা কি বলা আছে? সংজ্ঞাটা বলা আছে, যে ব্যয় অনিয়মিত। তার মানে ব্যয়টা কি হবে স্যার? অনিয়মিত, রাইট? ওই দিন ঘটবে না এবং টাকার অঙ্ক কি ইচ্ছা থাকবে? অবশ্যই বড়, এবং যার সুবিধা একাধিক বছর বা দীর্ঘমেয়াদী ধরে পাওয়া যাবে, তাকে আমরা কি বলবো? মূলধন জাতীয় ব্যয়। একটু উদাহরণ আমরা দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে আরো সুবিধা হবে। যেমন বলেছে কি, জমি, দালান কোঠা বা ফ্ল্যাট ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়। দেখো তো, তুমি একটা জমি কিনবা, ধরো তোমাদের বাবা বা আমরা সঙ্গে জমি কিনেছি, তাই না? আমরা গুলশানের মতো জায়গায় 1 কোটি একটা বিশাল সুন্দর একটা জমি কিনলাম ব্যবসা বাণিজ্য করার জন্য। এই জমি তুমি প্রতিদিন কিনবে? নিশ্চয়ই কিনবে না। দীর্ঘমেয়াদী কিনেছি, টাকার অ্যামাউন্টটা কি অনেক বড়, 1 কোটি টাকা, তাই না? বিশাল টাকা। আচ্ছা, এটা থেকে কি ব্যবসা প্রতিদিন নিয়মিত ঘটবে? আমরা আজকে 1 কোটি টাকা কিনছি, কালকে কি আবার 50 লাখ টাকা জমি কিনবো? নিশ্চয়ই সম্ভব না, কারণ এত টাকা তো আমাদের কাছে নেই, তাই না? তার মানে এগুলো হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। সংক্ষেপে মনে রাখবা যে মূলধন জাতীয় লেনদেনগুলো যদি তুমি টাকা পাও, তোমার যে টাকা আসে সেগুলো হবে মূলধন জাতীয় কি প্রাপ্তি। এবং যদি ব্যবসায়ের মূলধন জাতীয় লেনদেনগুলো কি হয়, তোমার কাছে টাকা চলে যায়, টাকা তুমি দিয়ে দাও, সেগুলো হবে কি স্যার? মূলধন জাতীয় ব্যয়। আসো আমরা পরের টপিকে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। পরীক্ষায় 2 মার্কের প্রশ্নের জন্য তোমাদের কত একটি 2 মার্কের প্রশ্ন থাকে না? 2 মার্কের প্রশ্নের জন্য একটি আসার সম্ভাবনা শতকরা 100 তে 100 ভাগ। তার মানে
এমসিকিউ তো আছে, পরীক্ষায় যে আমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকে তার মধ্যে মার্কস এর জন্য যে প্রশ্নটা আসে এই চ্যাপ্টার থেকে, এই বিলম্বিত মুনাফা ব্যয় এই প্রশ্ন সম্ভাবনার সাথে কত ভাগ, শতকরা কত বলেছি, 100-তে 100। তার মানে এই টপিকটা না বুঝলেই নয়। হ্যাঁ, অনেকে আবার বলতে পারো স্যার মূলধন জাতীয় জিনিসটা আলোচনা করলেন, মুনাফা জাতীয় প্রাপ্তি আয় বা মুনাফা জাতীয় ব্যয় আলোচনা করলেন না বাবা। ওটা তো ওই যে মূলধন জাতীয় প্রাপ্তির কি বিপরীত, ওটা দীর্ঘমেয়াদী, ওটা স্বল্প মেয়াদী, ওটা অনিয়মিত, এটা কি নিয়মিত, ওটা বড় অঙ্কে, এটা ছোট অঙ্কে, একই জিনিস। আসো আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় জিনিসটা একটু বুঝে নেই। বলছে যে সকল ব্যয় মূলত মুনাফা জাতীয় প্রকৃতি, দেখো যেহেতু কথাটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মানে বিলম্বিত করার সাথে বলা আছে মুনাফা জাতীয়, রাইট? তাহলে লেনদেন অবশ্যই কি জাতীয় হইতে হইব, মুনাফা জাতীয় হবে, এবং সেটা অবশ্যই ব্যয় হবে। বলছে মুনাফা জাতীয় ব্যয় এর মধ্যে প্রকৃতি কিন্তু সুবিধা শুধুমাত্র চলতি হিসাবে বছরে শেষ না হয়ে একাধিক বছর ধরে পাওয়া যায় এবং টাকার অঙ্ক তুলনামূলক বড় হয়, তাকেই বিলম্ব জাতীয় ব্যয় বলে। যেমন এই উদাহরণগুলো কিন্তু মনে রাখবা, উদাহরণগুলো তোমরা মুখস্থ করে ফেলতে হবে কিন্তু। হ্যাঁ, এই উদাহরণ থেকে পরীক্ষা একদম ডিরেক্ট সরাসরি পরীক্ষা এমসিকিউ প্রশ্ন আসে, আর বেশিরভাগ বাচ্চা সেটা কি করে, ভুল করে দিয়ে আসে। এই তিনটে উদাহরণ নাম বলে দিচ্ছি, এমসিকিউ এখান থেকে অ্যাটলিস্ট 1 মার্কস পাবা। কত মার্কস পাবা এমসিকিউ থেকে? 1 মার্কস, এবং সৃজনশীল আসবে 2 মার্কস। তার মানে 2 আর 1 3, এই সাইডের মধ্যে আছে কত মার্কস, 3টে মার্কস আছে, একটু খেয়াল করো। বললাম পণ্য গবেষণা ও উন্নয়ন ব্যয় আছে, প্রাথমিক খরচ বলি, এবং এককালীন বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ। তার মানে বললাম এই যে দেখো আমরা যে অ্যাডভার্টাইজ দেখি, বিজ্ঞাপন দেখি, যে আমরা লাক্স কোম্পানি তাই না, বা স্যান্ডেলো কোম্পানি আমরা মোটামুটি সবাই চিনি। দেখো ওরা যে একটা বিজ্ঞাপন বানায়, এই যে বিজ্ঞাপনগুলো দেখে না, যে একটা সুন্দরী মডেল সাবান দিয়ে গোছানো করে বের হচ্ছে, একদম সুন্দর ফ্লাওয়ার গান শোনা যাচ্ছে, হ্যাঁ, দেখে আমরা সব আকৃষ্ট হয়ে যাই। এই যে একটা তো আমরা 5 বছর ধরে দেখছি, তার মানে ও যে বিজ্ঞাপনটা বানিয়েছে, অ্যাড বানিয়ে, সেটা কয় বছর করছে, 5 বছর। এটা তো একটা ব্যয় তাই না, মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু সুবিধা তো শুধুমাত্র সে 1টি বছর পাচ্ছে না, একাধিক বছর ধরে ভোগ করছে। তার মানে এটি হচ্ছে একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আবার ধরো একটি নতুন কোম্পানি, সেটি কি বানাবে, সে একটু ধরো গেমস বানাবে, গেমস, তোমরা তো অনেক ভিডিও গেমস খেলো, তাই গেমস বানাবে। কারণ গেমস তো আর এক রাতে বানানো সম্ভব না, রাতারাতি করা সম্ভব না, এর দরকার বিশাল গবেষণা এবং অনেক টাকা পয়সা খরচের প্রয়োজন। তার মানে নতুন পণ্যের জন্য যে পণ্য গবেষণা ও উন্নয়ন যে ব্যয় হয়, এটা এক ধরনের কি ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তোমরা এই 3টে এক্সাম্পল অবশ্যই কি করবা, মুখস্থ করে ফেলবা, পরীক্ষা থেকে সরাসরি এমসিকিউ আসে। একটি হচ্ছে পণ্য গবেষণা ও উন্নয়ন ব্যয়, আরেকটা হচ্ছে প্রাথমিক খরচাবলী। সেটা কি স্যার, এটা ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই তো কিছু খরচ হয়, তুই ব্যবসা শুরু করবা, ট্রেড লাইসেন্সের প্রয়োজন না, আসবাবপত্রের প্রয়োজন, মিটিং করার জন্য কি দরকার, কিছু কাগজপাতির প্রয়োজন। দেখা যায় যে তুমি সবাইকে ইন্টারভিউ নিচ্ছ, ইন্টারভিউর জন্য কি একটা খরচের প্রয়োজন হয় না, কিছু কর্মীকে হায়ার করার আগে বিজ্ঞাপন দিতে হবে। এই যে ব্যয়গুলো হচ্ছে, এগুলো কি প্রাথমিক খরচাবলী, এবং ছিল এককালীন বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ। তার মানে এই 3টা কি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এমসিকিউর জন্য, মনে রাখবা। এর বাইরে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমাদের এসএসসি লেভেলে আসার সম্ভাবনা নাই, 0%। তার মানে এই 3টা উদাহরণ যদি মনে রাখতে পারো, পরীক্ষা অ্যাটলিস্ট 2 মার্কের সিকিউ সৃজনশীল এবং 1 মার্ক এমসিকিউ 3 মার্কস অবশ্যই পেয়ে যাবা। আসো আমরা পরের স্লাইডে চলে যাই, একটু খেয়াল করো। এখন অনেকে মনে প্রশ্ন নিতে পারে, স্যার এতক্ষণ তো বুঝলাম, কিন্তু এমন অনেক উদাহরণ আছে যেগুলো আমি বুঝতে পারি না যে কোনটি মূলধন জাতীয়, কোনটি মুনাফা জাতীয়। আমি তোমাদের এখানে 25টি লেনদেনের নাম বলে দিচ্ছি। কয়টি? 25টি, যেগুলো থেকে তুমি সহজেই বুঝতে পারবা যে কোনগুলো মূলধন জাতীয় এবং কোনগুলো মুনাফা জাতীয়। ডিটেলসে বলা আছে কেন কোনটা মূলধন জাতীয় আয়, কেন কোনটা মূলধন জাতীয় ব্যয়, সেটাও কি বিস্তারিত উল্লেখ আছে। আশা করি পরীক্ষায় এই 25টির বাহিরে কোনো কিছু আর আসবে না। একটু দেখতে পাচ্ছ, যদি এই 4টা তোমাদের যে হিসাব বিজ্ঞান বোর্ড বইটি আছে, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 41 থেকে 42, 41 থেকে 42। এই দুটি পেজের মধ্যে কি আছে, একটা চার্ট দেওয়া আছে, দেখবে 1 থেকে 25 পর্যন্ত 25 লেনদেনের একটি ছোট্ট একটি বিবরণ বা সারাংশ দেওয়া আছে। এগুলো যদি বুঝে নাও তাহলে তোমরা বুঝে নিতে পারবে খুব সহজেই যে কোনটি মূলধন জাতীয় লেনদেন, কোনটি মুনাফা জাতীয় লেনদেন, এবং কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি, কোনটি মুনাফা জাতীয় ব্যয়, কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি, কোনটি মূলধন জাতীয় ব্যয়। একটু যদি আমরা দেখি
এরপর আমরা ম্যাথে চলে যাব। যেমন বলেছিল কি মূলধন, একটু খেয়াল করো তো, তাহলে মূলধন এটা কি হয়, এটা মূলধনজাত প্রাপ্তি। কেন এটা মূলধনজাত প্রাপ্তি? কারণগুলো সুস্পষ্ট দেখো, কারণ ঘরের পাশে লেখা আছে ব্যবসায় অনেক বছর ব্যবহার করা হবে, মালিককে টাকা ফেরত দিতে হবে। তার মানে মূলধন কি একবারই দেয় না, লং টাইমে দেয়, দীর্ঘমেয়াদী দেয়, তাই না? তার মানে এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। বলা আছে জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। দেখো জমি, দালান কোঠা, জমি, একটা জমি তুমি যদি কিনো, তাই না? তাই এটা তো অবশ্যই দীর্ঘমেয়াদী পরিমাণ করে কিনছো, টাকার অ্যামাউন্টটা বড় হবে, এটাও কি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। দেখো কারণ হিসেবে নেওয়া আছে কি, এই যে কারণ হিসেবে লেখা আছে অনিয়মিত প্রাপ্তি। কারণ তুমি তো আবার জমি প্রতিদিন কিনবে না, তাই না? ব্যবসায় প্রতিদিন সংগৃহীত হবে না, আমি এটা হচ্ছে মূলধনজাত প্রাপ্তি বা আয়। বলা আছে দেখো ঋণ গ্রহণ, তুমি ব্যবসাতে ঋণ প্রতিদিন নিবা, নিশ্চয়ই না, তার এটা হচ্ছে কি মূলধনজাত প্রাপ্তি। এই দেখো এখানে কারণ বলা আছে ব্যবসায় অনেক বছর ব্যবহার করা হবে। ঠিক একইভাবে দেওয়া আছে কি পণ্য বিক্রয়। ওই যে বললাম ধরো তুমি একজন কি ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী, তার মানে জুতা ব্যবসায়ী, তুমি তো পণ্য বিক্রি করতে হবে, তুমি তো প্রতিদিন বিক্রি করবে, তাই না? ব্যবসা নিয়মিত ঘটনা, টাকার অ্যামাউন্টটা ছোট, এটা অবশ্যই কি মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় কি, দেখো মুনাফা জাতীয় আয়। কারণটা কি ওই যে বলে দিচ্ছে নিয়মিত হয়। নিচে আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো তো ব্যাংকে বিনিয়োগের সুদ, দালান কোঠার ভাড়া প্রাপ্তি, শেয়ার বিনিয়োগের লভ্যাংশ, রাইট, এবং সেবার বিনিময়ে কমিশন গ্রহণ। এই যে সবগুলো দেখো সবগুলো ব্যবসা কি হয়, নিয়মিত হয়। ব্যাংকে বিনিয়োগের সুদ প্রতিদিন দেয়, দালান কোঠা থেকে ভাড়া, যেমন তোমার যাতে নিজস্ব ভাষা ভাড়া আছে, ঢাকা শহর নিজেরা ফ্ল্যাটে থাকো, তারপরে কি করে রুম ভাড়া দেয় বা বাড়ি ভাড়া দিয়েছে, গ্যাস ভাড়া দিয়েছে, প্রতি মাসে ভাড়া পাচ্ছ না, তাই সে নিয়মিত হয়। তার মানে এই সবগুলি কি মুনাফা জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়। মনে থাকবে? ঠিক আছে। এই সিরিয়ালের মধ্যে আমরা আরো কিছু নাম, আরো কিছু লেনদেন খুঁজে পাই, আমরা সংক্ষেপে দেখে নেই, তারপর আমরা আজকে একটি ম্যাপ করে দেখবো যে এই লেনদেনগুলো ম্যাথে কিভাবে প্রয়োগ করতে হয়। দেখো বলা আছে কি জমি ক্রয়, জমি কি তুমি প্রতিদিন কিনবা? নিশ্চয়ই না, তার মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তুমি কিনছো, টাকার অ্যামাউন্টটা বড়, এটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। এই দেখো পাশে লেখা আছে অনিয়মিত এবং দীর্ঘকাল ব্যবহার হবে। পরে ছিল কি জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়। যারা জমি কিনেছ, জমি যেদিন কিনেছে সেদিনই কি দলিলের কাজ করতে হয়েছে, রেজিস্ট্রেশন করতে হয়েছে। তার মানে তুমি জমি যেহেতু অনেক বছর একবার কিনবা, রেজিস্ট্রেশন কি করবা, বা জমি জমার কাগজপাতি কি অনেক বছর পর আমি একবারই করবো, ওই দিনই করবো, তার মানে এটাও কি মূলধন জাতীয় ব্যয়। কারণ কি জমি ক্রয়ের সাথে দেখো বলা আছে অন্তর্ভুক্ত। একইভাবে আরো আছে দালান কোঠা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, এগুলো ব্যবসা কি হয় অনিয়মিত, দীর্ঘমেয়াদে আমরা এক দুইবারই কিনি, তাই না? প্রতিদিন কিনি না, টাকা এমন হয় কি সুবিশাল অনেক বড়, তার মানে এইগুলো হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। পক্ষান্তরে দেখো বলা আছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ, নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা কি? তিনটা পয়েন্টের কথা বলছিলাম, কয়টা? তিনটা লেনদেনের কথা বলছিলাম। নতুন পণ্যের গবেষণা ব্যয়, প্রাথমিক খরচা বলি, আর এটা কি ছিল দীর্ঘমেয়াদী বা বড় অঙ্কের বিজ্ঞাপন করার যে ব্যয়, এই তিনটা ছিল কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এর মধ্যে আমরা এটা অলরেডি পেয়ে গেছি, নতুন পণ্যের গবেষণা ব্যয়, তাই এটা কি এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দেখো একাধিক হিসাব করলে সুবিধা পাওয়া যাবে। এর সাথে যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ, যন্ত্রপাতি বড় ধরনের মেরামত খরচ, আসবাবপত্র ক্রয়, তাহলে এগুলো আমরা বুঝতেই পারছি, এগুলো আমরা অনেকদিন পর একবার করি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে করি, টাকা এমন বড় হয়, এগুলো অবশ্যই কি দেখো বলা আছে মূলধন জাতীয় ব্যয়, পরেরটাও মূলধন জাতীয় ব্যয়, পরেরটাও কি মূলধন জাতীয় ব্যয়। এবং আছে কি পণ্য ক্রয়, এই যে আমরা খাতা কিনি, কলম কিনি, তোমার নেট ইন্টারনেট কিনি, তাই না? এগুলো তো আমরা নিয়মিত কিনি, এগুলো কি হয় মুনাফা জাতীয় ব্যয়। শেষ, এটুকু হলে শেষ। তার আমরা চলে যাবো আজকে আলোচনা, সে কাঙ্ক্ষিত ম্যাথ। দেখো এখানে আরো কিছু কি আছে, আরো লেনদেনের কথা বলা আছে, যেমন ছিল বেতন ও মজুরি, ঋণের সুদ প্রদান, বাড়ি ভাড়া প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল, বিজ্ঞাপন খরচ, বীমা প্রিমিয়াম প্রদান, যন্ত্রপাতি দৈনন্দিন মেরামত, দালান কোঠা যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয়। দেখো তো বেতনটা আমরা কি প্রতি মাসে মাসে দেই না? দেই স্যার। ঋণের সুদ, ঋণ যে নিছ, কিস্তি নিয়েছ 1 লাখ টাকা ব্যাংকে নিয়েছ, তোর বাবা মা এনজিও থেকে টাকা নিচ্ছে, অনেক সময় হয় না
প্রতি মাসে মাসে টাকার জন্য চলে আসে বা ফোন দেয় বা তোমাদের বাবা মা দিচ্ছে, তার মানে তো প্রতি মাসে হচ্ছে, নিয়মিত হচ্ছে, তাই না? তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। দেখো যারা আমরা বাড়ি ভাড়ায় থাকি, ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকি, তাই না? প্রতি মাসে মাসে কি দিতে হয়? বাড়ি এলাকায় ভাড়া দিতে হয়। তার মানে এগুলো কি? নিয়মিত ঘটনা, ওই মাসে মাসে ঘটে, বছর অনেকবার ঘটে, টাকার অ্যামাউন্টও ছোট এবং খুব বেশি সুবিধা ভোগ করা যায় না। এগুলো সবগুলোই কি স্যার? এই সবগুলি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আসো দেখি আজকের এইটুকু আলোচনার মধ্যে তোমরা কি বুঝতে পেরেছো। ছোট টেস্ট হয়ে যাক। আমি তোমাদের জন্য বেশি না, সামান্য কয়েকটা এমসিকিউ রেখেছি। এই পর্যন্ত আলোচনা থেকে এমসিকিউ দেখে তোমরা মানে সমাধান বলতে পারো কিনা একটু দেখি। হ্যাঁ, প্রথমে আমরা এই এমসিকিউর পরেই কি করব? আমরা একটি সৃজনশীল অনুসরণ করব। যেমন প্রশ্ন ছিল মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি? তার মানে মূলধন লেনদেনের বৈশিষ্ট্য কি হতে পারে? দীর্ঘমেয়াদী, নিয়মিত, বড় অঙ্কের। আমরা জানি মূলধন লেনদেন অবশ্যই কি হইতে হইব? দীর্ঘমেয়াদী হইতে হইব, তাই না? এটা কি বড় অঙ্কের হইতে হইব। কিন্তু এটা কি নিয়মিত হয় না? এটা বারবার করার সুযোগ নেই। তার মানে নিয়মিত অপশনটা কি? বাদ। তার মানে উত্তর কি হবে স্যার? 1 ও 3, রাইট? তার মানে উত্তর পাচ্ছি কত? খতে 1 ও 3। তোমরা একটু রেসপন্স করো, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? কারণ এরপর আমরা আজকে সেই ম্যাথ অনুশীলনে চলে যাব। তোমরা একটু আমাকে ব্যক্তিগতভাবে টেক্সট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, রাহিম বলছে জি স্যার বুঝতে পেরেছি। ওকে, রাহিত আবাচ্ছুম, থ্যাংক ইউ। আচ্ছা, নুসিবা বলছে জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমরা অবশ্যই আরো বিস্তারিত আরো মজা করতে করতে আলোচনা করব। রফিকুল বলছে জি। ওকে, আব্দুল আলী বলছে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, মিথিলা আক্তার বলছে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তার মানে দ্বিতীয় এমসিকিউ একটু দেখি। দ্বিতীয় এমসিকিউ বলছে বলছে মুনাফা জাতীয় লেনদেন কোনটি? মানে চারটি অপশনের মধ্যে বুঝতে হবে কোনটি মুনাফা জাতীয় লেনদেন। বাকিটা আলমারি কয়। আচ্ছা, আলমারি কয় এটা কি মুনাফা জাতীয় হতে পারে? নিশ্চয়ই না। কেন হবে না? কারণ এটি কি আলমারি, আমি তো প্রতিদিন কিনবো না। তার মানে এটা মুনাফা জাতীয় হওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। বলছে ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ আমরা প্রতিদিন নেই, টাকা এমন তো অনেক বড়, তাই না? তার মানে এটাও কি না, এটাও মুনাফা জাতীয় হবে না। বলছে পুরাতন কম্পিউটার বিক্রয়, এই যে কম্পিউটার বিক্রি করে ফেলছি এটা আমি প্রতিদিন করবো না, আর বিক্রি অনেক টাকা পাওয়া যাবে, তার মানে এটা কি? এটাও মুনাফা জাতীয় না। তার মানে বুঝতে পারছো অপশন একটি বাকি আছে, সেটি কি? শেয়ারের বিনিয়োগের লভ্যাংশ। তার মানে উত্তর হবে কি? উত্তর হবে এই 4 নাম্বারটা, শেয়ার বিনিয়োগের লভ্যাংশ। তাহলে আমরা পরে এমসিকিউ একটু দেখি। এমসিকিউ না বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানাবে, হ্যাঁ? বুঝে আমরা আবার আলোচনা করব। পরে বলেছে দেখো কোন ধরনের, বলছে কোন ধরনের লেনদেন হতে 1 বছরের অধিক সুবিধা ভোগ করা যায়। তার মানে কি? দীর্ঘমেয়াদী সুবিধা। আমি একটু অপশনগুলো চেক করি। আশা করছি অপশন না দেখেই তোমরা এতক্ষণে ঠিকই ধরতে পেরেছো উত্তরটি কি হবে। তাহলে যেমন অপশনটাকে দেখি, প্রথমে কি মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনে কি 1 বছর অধিক সুবিধা ভোগ করা যায়? নিশ্চয়ই না। তার মানে এটা কি হবে না। বলা আছে মূলধন জাতীয় লেনদেন। হ্যাঁ, আমরা জানি কেবল মূলধন জাতীয় লেনদেনে কি হয়? 1 বছর অধিক সুবিধা ভোগ করা যায়। তার মানে অপশন হবে কি? খ। এরপর 4 নম্বর প্রশ্নে কি বলা? 4 নম্বর প্রশ্নে বলা আছে মুনাফা জাতীয় আয় নয় কোনটি? মানে মুনাফা জাতীয় আয় না, এর খেয়াল করতে হবে। আমার একটা অপশন ছিল কি শিক্ষানবিশ সেলামি, এটা কি মুনাফা জাতীয় আয় নয়, মানে আয় না। খেয়াল করো, তার মানে আমার এই শিক্ষানবিশ সেলামি কি একটা আয়, রাইট? কমিশন প্রাপ্তি এটাও কি এক ধরনের কি মুনাফা জাতীয় আয়। ব্যাংক জমা সুদ মুনাফা জাতীয় আয়। তার মানে একটা অপশনে বাকি আছে, সেটা কি আসবাবপত্র বিক্রয়। কেন আসবাবপত্র বিক্রয়? আসবাবপত্র বিক্রয় তুমি তো প্রতিদিন করবে না, বললাম তোমার প্রোডাক্ট তুমি বিক্রি করে দিবা, এটা প্রতিদিন করবা, তাই না? এটা দীর্ঘমেয়াদে একবারই হবে, টাকার অ্যামাউন্টটা বড় থাকবে এবং কি দীর্ঘমেয়াদে তুমি সুবিধা ভোগ করবে। তার মানে এটা হচ্ছে কি মূলধন জাতীয় লেনদেন, এটা মুনাফা জাতীয় নয়। তার মানে অপশন আসবে কি গ নাম্বার। আমরা ধীরে ধীরে ম্যাথে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখো এরপরে 5 নম্বর এমসিকিউ আমরা একটু খুঁজে পাই, সেখানে কি বলছে খুবই গুরুত্বপূর্ণ। বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ কোনটি? বিলম্বিত, আমরা বলেছিলাম বিলম্বিত উদাহরণ কয়টা আছে? কয়টা? 1 2 3। বিলম্বিত উদাহরণ হচ্ছে 3টা। খেয়াল করো
বাড়ি ভাড়া প্রদান, এটা তো হবেই না, তাই না? আসবাবপত্র অবচয় হবে না, অগ্নি ভাড়া প্রদান হবে না। তার মানে শুধু বাকি আছে কি একটা গ নম্বর, সেটা কি? পণ্য তৈরির গবেষণা ব্যয়। 6 নম্বর এমসিকিউ কি ছিল স্যার? 6 নম্বর এমসিকিউ ছিল বিজ্ঞাপন বাবদ এককালীন অত্যাধিক ব্যয়। ওই যে বললাম দীর্ঘমেয়াদী একটা বিজ্ঞাপন দিয়ে দিয়েছ, লাখ সামনে অ্যাড, 5 বছর ধরে তো আমি একই বিজ্ঞাপন একই অ্যাড দেখে যাচ্ছি, তার মানে এটি কি জাতীয়? 1 বছর অধিক সুবিধা ভোগ করছি, এটা অবশ্যই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তার মানে অপশন হবে কি? অপশন হবে গ, বিজ্ঞাপন বাবদ অনেক টাকা একসাথে দিয়ে দেওয়া ব্যয়। এটা কি ধরনের ব্যয়? এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আশা করি এই পর্যন্ত আলোচনায় তোমরা এমসিকিউ গুলো বুঝতে পেরেছ। আমরা কি তাহলে এখন একটি সৃজনশীল প্রশ্ন কি আমরা প্র্যাকটিস করতে পারি? আসো আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখি। দেখো এই যে একটি প্রশ্ন, যশোর বোর্ড 2024, কি বলে এটা স্যার? এটা যশোর বোর্ড 2024 সালে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই প্রশ্নটি সলভ করব, সমাধান করব। হ্যাঁ, তাহলে আমরা দেখে নেই প্রশ্নটা একটু পড়ি। প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যমুনা ট্রেডার্স 2022 সালে জানুয়ারি মাসে ব্যবসায় লেনদেনগুলো নিম্নরূপ। এখানে 2022 সালে জানুয়ারি মাসে কিছু লেনদেনের ঘটনা বলা আছে। হ্যাঁ, 1 তারিখে বলেছে ব্যবসায় মূলধন বিনিয়োগ কত টাকা? 1,50,000 টাকা। বলে জানুয়ারি 3 তারিখে বলেছে বিজ্ঞাপন বাবদ 25,000 টাকা 5 বছরের জন্য কি হয়েছে? প্রদান করেছি, দিয়ে দিয়েছি। জানুয়ারি 6 তারিখে বলছে শিক্ষানবিশ ইসলামী 10,000 টাকা, কিন্তু এর মধ্যে আবার এই 2500 টাকা আছে কি গত বছরের মানে 23 সালে ছিল। বলেছে জানুয়ারি 12 তারিখে ব্যবসায়ী স্থানান্তর ব্যয় 20,000 টাকা। জানুয়ারি 15 তারিখে বলা আছে উপভাড়া প্রদান 10,000 টাকা। ঠিক জানুয়ারি 18 তারিখে বলছে ঋণ গ্রহণ 50,000 টাকা। দেখো 21 তারিখ 30 তারিখে ঠিক একই বলে গেছে যন্ত্রপাতি কয় 60,000 টাকা। জানুয়ারি 23 তারিখে বলছে আসবাবপত্র কয় 30,000 টাকা, এবং 25 তারিখে বলছে লভ্যাংশ প্রাপ্তি 20,000 টাকা। এবং সর্বশেষ জানুয়ারি 31 তারিখে বলা আছে ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারী বেতন প্রদান 10,000 টাকা। এই ছিল কি আমাদের উদ্দীপক। এবার প্রশ্নের মধ্যে দেখো ক নম্বরে বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত। আমি তোমাদের ক্লাসের মাসেই বলেছিলাম যে এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে এবং একইভাবে পরীক্ষার সম্ভাবনা 100% তারপর কি করতে হবে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে হবে স্যার, তাই তো? এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে গেলে প্রথমে কি করতে হবে? আগে আমাকে একটি কি করতে হবে স্যার? একটি ছক করতে হবে, রাইট? ওকে, ছকটা আমরা একটু যদি এঁকে নেই, রাইট? প্রথমে কি করব? আমরা একটি ছক এঁকে নেব। ওকে, দেখো আমরা একটি ছক করে নিলাম। এখন আমরা এখানে লিখবো কি? প্রথমে লিখবো কি লিখবো স্যার? প্রথমে আমরা লিখবো ক নাম্বার, রাইট? ক নাম্বার দিয়ে লিখবো কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় দিয়ে এটা কলম দিয়ে দেবো, রাইট? আর এখানে প্রথমে লিখবো কি আমরা? তারিখ। এখানে লিখবো কি? বিবরণ, রাইট? এখানে আরেকটি টাকার ঘর হবে, সেটি যেমন একটু দেখে নেই। টাকা, দেখো বিবরণ। এখানে লিখবো কি আমরা? টাকা। এবার আমরা একটু আগে সেটা একটু দেখে যাই। দেখো তো এখানে আমি বলেছিলাম বিলম্বিত বিজ্ঞাপন জাতীয় ব্যয় কয়টা হতে পারে? মাত্র 3টা। কি ছিল? প্রাথমিক খরচাবলী, দীর্ঘমেয়াদী বিজ্ঞাপন বাবদ ব্যয় এবং নতুন পণ্যের গবেষণা ব্যয়। এটা খুঁজে তুই 3টা লেনদেন কি কোথাও এখানে আমার এই উদ্দীপকে দেওয়া আছে কিনা, যদি থাকে তাহলে সেটা আমি অবশ্যই বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় হিসাবে লিখে ফেলবো। প্রথমে ছিল ব্যবসায় মূলধন বিনিয়োগ, এত জানো একটা হওয়ার সুযোগই নেই। দেখি তো এই যে জানুয়ারি 3 তারিখ আমরা পেয়েছি, রাইট? কি বলছে? বিজ্ঞাপন বাবদ 25,000 টাকা ব্যয়। অঙ্ক তো আমাদের 1 বছর না, অঙ্ক 1 বছরের, কিন্তু টাকার অ্যামাউন্টে বলা আছে বিশাল 25,000 টাকা এবং দেওয়া আছে। দেখো এই যেখানে দেওয়া আছে কত বছর?
5 বছর, তার মানে দীর্ঘমেয়াদী। এটা অবশ্যই এটা কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তার মানে আমার কি করতে হবে স্যার, আমাকে এখানে লিখতে হবে 2022, রাইট? জানুয়ারি কত 3 তারিখ লিখতে হবে বিজ্ঞাপন ব্যয়। কত টাকা ছিল স্যার? এটা ছিল 25,000 টাকা, রাইট? ওকে, দেখো তার মানে আমরা একটি ব্যয় পেয়েছি, সেটা কি বিজ্ঞাপন বাবদ ব্যয় এই 25,000 টাকা। শিক্ষানবিশ সালামী এটা হবে না জানি। ব্যবসায় স্থানান্তর ব্যয়, খেয়াল করো তো, ব্যবসায় স্থানান্তর ব্যয়, ঠিক আছে? ব্যবসা যে আমি স্থানান্তর করে নেই, তাহলে কি আমরা একটা দীর্ঘমেয়াদী সুবিধা পাচ্ছি না? তোমার বাসা ধরো ছিল ধানমন্ডি, তাই না? এখন তুমি দেখলে ধানমন্ডি থেকে ব্যবসাটা হচ্ছে না, ব্যবসাটা একটু বড় করার জন্য আমাকে গুলশানে আসতে হবে। গুলশানে আমার কি অনেক বড় বড় ভিআইপি কাস্টমার আছে যারা আমার পণ্যটা কিনতে পারে। তার মানে তুমি ব্যবসাটা কি করলো, ধানমন্ডি থেকে কষ্ট করে সবকিছু নিয়ে পুরো সেট আপ নিয়ে চলে আসলে কোথায়? চলে আসলে হচ্ছে গুলশানে। তাহলে তুমি দীর্ঘমেয়াদী সুবিধা পাচ্ছ। এই সুবিধা তো অবশ্যই 1 বছরের জন্য না, 1 বছর অধিক সময় তুমি সুবিধাটা পাবা, কিন্তু খরচটা তো করেছো ওই বছরে, তাই না? তার মানে এটা কি একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা কত নাম্বার স্যার? সেটা হচ্ছে এই জানুয়ারি 12 তারিখ। এখন এটা কি করে ফেলবো, আমরা কষ্ট করে লিখে ফেলবো। জানুয়ারি 12 কি লিখবো স্যার? ব্যবসায় স্থানান্তর ব্যয়। সেটা কত টাকা ছিল? সেটা ছিল হচ্ছে 20,000 টাকা। দেখো আর তো কিছু নেই, তাই না? এখন 20 আর 25 আমরা যোগ করি, তাহলে কত? আমরা 20 আর 25 হয়তো কত 45,000 টাকা। এটাই হচ্ছে কি মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তা আমার ক নাম্বার উত্তর কত হবে? ক নাম্বার উত্তর হবে 35,000 টাকা। কষ্ট করে আসলে তুমি কত পাবা? 2 মার্কস পেয়ে যাবা। ওকে, আমরা যদি একটু দেখি, হ্যাঁ আমরা যদি একটু দেখি, আগে সরে চলে যাই। দেখো আমাদের ক নাম্বার তো শেষ, তাই না? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা আমরা করে ফেলেছি। এটা আমরা কি করেছি? করে ফেলেছি। এটা তো আমরা করে ফেলেছি, রাইট? এবার খ নাম্বারে কি আরেকটু বাকি আছে, সেটা কি ছিল? সেটা ছিল মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। একটু খেয়াল করো, এখানে 2টা প্রশ্ন আছে। যদি প্রশ্ন একটা, প্রশ্নের মধ্যে আরো একটি প্রশ্ন আছে, মানে 2টা প্রশ্ন আছে। একটি কি মুনাফা জাতীয় আয় বের করতে বলছে, এবং ওটা বের করতে বলছে কি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা কি করব স্যার? আমরা ঠিক একইভাবে আগে বের চলে যাব। এখানে আমরা কি করব স্যার? একটি টেবিল করব, রাইট? তাহলে চলো আমরা টেবিলটা করে নেই। আমরা টেবিলে যদি করি, হ্যাঁ, এক টেবিল তারিখ, তার মানে প্রথমে এখানে কি লিখবো স্যার? প্রথমে আমরা লিখবো তারিখ। এই হিসাব বিজ্ঞানের সকল ঘরগুলি একই রকমই থাকে, ম্যাক্সিমাম সর্বাধিক ম্যাথে এই ঘরগুলি হয়। তারিখ, তারপর আমরা লিখবো কি আমরা স্যার? বিবরণ। এখানে লিখবো কি আমরা? টাকা। আর এটা কত নম্বর প্রশ্ন সলভ করছি? এটা প্রশ্ন সলভ করছি আমরা খ নাম্বার, মানে 2024 সালের খ নাম্বার প্রশ্ন। এখানে কি করতে বলছে আমাকে? দেখো একটু প্রশ্ন যদি খেয়াল করো, তোমাকে ভুলে গিয়েছো, হ্যাঁ? দেখো বলেছে কি মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। তাই প্রথমে কি বের করবো? আমরা প্রথমে বের করবো মুনাফা জাতীয় আয়। তাহলে আমি এখানে লিখে নিব কি? আগে প্রথমেই লিখে নিব মুনাফা জাতীয় আয়। চলো আমরা দেখি এখানে কি কি মুনাফা জাতীয় আয় আছে। হ্যাঁ, আমরা এটা প্রশ্নের মধ্যে আবার চলে যাই। দেখো প্রথমে ছিল কি ব্যবসায় মূলধন বিনিয়োগ। এটা তো অবশ্যই কি না মুনাফা জাতীয় আয় না, এটা দীর্ঘমেয়াদী, বারবার প্রতিষ্ঠানে হয় না, অনিয়মিত। এখানে ছিল কি, একটু মুছে দেই তাহলে তোমাদের লেখাগুলো হয়তো দেখতে সুবিধা হবে। আসলে এত দাগাদাগি করতে যে অনেকগুলো দাগ পড়ে গেছে, তাই না? তোমাদের হয়তো এখন দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা একটু খেয়াল করো, যেমন একটা ব্যবসায় মূলধন বিনিয়োগ, এত অবশ্যই মুনাফা জাতীয় নাই, তাহলে আমার আয় ব্যয় প্রশ্নই উঠছে না। বলছে বিজ্ঞাপন 25,000 টাকা তুমি দিয়েছো, তার মানে ব্যয় আয় না, তাই না? বলছে শিক্ষানবিশ সালামী। শিক্ষানবিশ সালামী জিনিসটা কি স্যার? এই যে তোমরা টিচারদের কাছে প্রাইভেট পড়ো না, এই যে তোমরা আমাকে কোর্স কিনেছো,
বা আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাকে পড়াচ্ছি, আমাকে টাকা দেওয়া হচ্ছে, এটাই কি আমার জন্য শিক্ষানবিশ সালামি। মনে থাকবে? তো আমার শিক্ষানবিশ সালামি কত টাকা স্যার? 10,000 টাকা। টাকা হচ্ছে যেহেতু আয়, রাইট? কিন্তু কথা আছে এর মধ্যে 25 টাকা রয়েছে কি গত বছরে। আমাদের হিসাব বিজ্ঞানে এই বছরের টাকাটা এই বছরে দেখাতে হয়, এই বছরের টাকাটা গত বছর দেখানোর সুযোগ নেই, এই বছরের টাকাটা আগামী বছর দেখানোর সুযোগ নেই। তার মানে এটা কি, এটা হচ্ছে কি একটি মুনাফাজিত আয়। তাহলে আমি প্রশ্ন চলে যাই, এটা কত তারিখ? এটা হচ্ছে 6 তারিখ। এখানে লিখবো কি শিক্ষানবিশ সালামি, রাইট? কত টাকা ছিল? 10,000 টাকা, তাই না? কিন্তু এর মধ্যে আর 25 টাকা ছিল কবে? গত বছরের। যেহেতু আমরা এই 2022 সালে ম্যাথ করছি, তার মানে এই বছরটা শুধু এই বছর দেখাবো, গত বছরটাকে এখানে দেখানোর কোনো সুযোগ নেই, বা আগামী বছর টাকাটা এই বছর দেখানোর কোনো সুযোগ নেই। তাহলে আমার 10,000 টাকা আমার যেহেতু 2500 টাকা গত বছর ছিল, তাহলে আসল অরিজিনাল খাঁটি কথা যদি বলো, তাহলে আমার 2022 সালে জানুয়ারি মাসে শিক্ষাশ্রম কত টাকা ছিল? 10,000 থেকে 2500 বাদ, কত আসবে স্যার? 7,500 টাকা। তার মানে শিক্ষানবিশ সালামি ছিল কত স্যার আমার? 7,500 টাকা। আমরা একটু দেখি আমাদের আরো কোনো মুনাফাজিত আয় আছে কিনা। তোমরা যদি দেখো আমার শিক্ষানবিশ সালামি এটা চলে গেল, সিদ্ধান্ত ব্যর্থ হবেই না। উপভাড়া, হ্যাঁ কি এটা? উপভাড়া। উপভাড়া এই যে অনেকে যারা কি করো, ধরো একটা আমরা ঢাকার সঙ্গে ফ্ল্যাটে থাকি, বাইরে থাকি, তাই না? আবার দেখা যায় যে 3-4 রুমের ফ্ল্যাটে আমরা থাকি, আমরা কি করি অনেকে যে একটু চিকন লোক, চিকনা মাথার লোক, মানে চিকনা বুদ্ধির লোক, একটু বাটপার প্রকৃতির বা একটু বুদ্ধিভিত্তিক যারা বুদ্ধিজীবী মানুষ, বুঝে বেশি, তারা কি করে বসি 3 রুম আমার প্রয়োজন হচ্ছে, আমার দরকার 2 রুম, তাহলে 1 রুম কি করি আমরা একজনের কাছে ভাড়া দিয়ে দিই। তার মানে আমি নিলাম একবার এলাকার রুম ভাড়া 20,000 টাকা দিয়া, আবার সেখান থেকে আমি একটা রুম 5,000 টাকা একজনকে ভাড়া দিচ্ছি, তাহলে প্রয়োজন যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমার উপভাড়া। এই উপভাড়া জিনিসটা কি স্যার? উপভাড়া জিনিসটা হচ্ছে আমার কি একটি মুনাফা জাতীয় আয়। একইভাবে আরেকটি আছে, দেখো তো একটি, সেটা কি লভ্যাংশ প্রাপ্তি 20,000 টাকা। তার মানে এটাও এক ধরনের কি মুনাফা জাতীয় আয়। চলো ডেটটা একটু মনে রাখো, জানুয়ারি 15 তারিখ এবং জানুয়ারি 25 তারিখ। তাহলে আমার এখানে কি করতে হবে স্যার? লিখে ফেলতে হবে। কি লিখবো তাহলে? এখানে লিখবো উপভাড়া। উপভাড়া কত টাকা ছিল স্যার? ছিল হচ্ছে 10,000 টাকা। একটা ছিল কি লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশটা তো আমরা হচ্ছে নিয়মিতই পাই, তাই না? প্রতি মাসে মাসে পাই এবং টাকা আমাদের খুব ছোট সামান্য থাকে। তার মানে এটাও কি, এটা হচ্ছে একটি মুনাফা জাতীয় আয়। সেটা কত টাকা ছিল? এটা ছিল হচ্ছে 20,000 টাকা। তাহলে খেয়াল করতে 20 আর 10 30 আর 7,500, এই 37,500 এটা কি আমার মোট মুনাফা জাতীয় আয়। প্রশ্ন শেষ হয়নি, কারণ বলেছিলাম এই প্রশ্নের মধ্যে মোট কয়টি প্রশ্ন? 2টি প্রশ্ন ছিল। একটি বের করতে বলেছিল মুনাফা জাতীয় আয় এবং অপরটি বলেছিল কি মুনাফা জাতীয় ব্যয়। চলো আমরা তাকে অর্ধেক করেছি, বাকিটুকু আমরা দেখে নিই। মুনাফা জাতীয় ব্যয়, রাইট? তার মানে আমি এখানে কি লিখবো? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। আমরা ঠিক যেভাবে আয়গুলো খুঁজেছিলাম, এখন আমাদের কি করতে হবে স্যার? ব্যয়গুলো খুঁজতে হবে। চলো আমরা ব্যয়গুলো একটু খুঁজি। হ্যাঁ, আমরা আবার সেই প্রশ্নে ফিরে যাই। খেয়াল করো, আমার এখানে ছিল কি বিজ্ঞাপন 25,000 টাকা। তার বিজ্ঞাপন একটা ব্যয়, তাই না? যদিও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বা এটা ব্যয়। তো তার মানে আমরা পেলাম এই বিজ্ঞাপন, এটা কি একটা মুনাফা জাতীয়, মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। পেয়েছি কি বলতো? দেখো পেয়েছি ব্যবসা স্থানান্তর ব্যয়। কত টাকা ছিল? 20,000 টাকা। এটা তো অবশ্যই কি একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু মুনাফা জাতীয়, তাই না? কিন্তু ঋণ গ্রহণ এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এটা তো দীর্ঘমেয়াদী, এটি মূলধন জাতীয়। যন্ত্রপাতি ক্রয় নেওয়া যাবে না, আসবাবপত্র ক্রয় নেওয়া যাবে না। আছে কি ব্যক্তিগত তহবিলতে কর্মচারীদের বেতন প্রদান। কত টাকা? 10,000 টাকা, তাই না? এই যে 10,000 টাকা যে আমরা নিচ্ছি, বেতন দিচ্ছি, এটা কি আমার জন্য একটা ব্যয় না? তবে এটাও কি করতে হবে? মুনাফা ব্যয় হিসাবে গণ্য করতে হবে। চলো তাহলে আমরা লিখে ফেলি। একটা ছিল কি, ছিল একটা স্যার বেতন প্রদান। সেটা কত টাকা? সেটা ছিল 10,000 টাকা, রাইট?
একটা জিনিস কি ছিল স্যার? ছিল বিজ্ঞাপন। বিজ্ঞাপন ছিল কত টাকা? বিজ্ঞাপন ছিল 25,000 টাকা। 25,000 টাকা কয় বছর ছিল এটা? 5 বছর, তাই না? কিন্তু আমার অঙ্কটা কত দিনের? 1 বছরে 365 দিনের। তার মানে আমি 25,000 কে ভাগ দেবো কত দিয়ে? 5 দিয়ে। তাহলে পাবো কত আমরা? 5,000 টাকা। তার মানে আমার বিজ্ঞাপন কত টাকা বলো তো? 5,000 টাকা। আরো একটি ছিল, সেটা কি তোমরা বলতে পারবা সেটা কি ছিল? সেটা ছিল ব্যবসায় সংস্থাপন বা স্থানান্তর ব্যয়। সেটা কত টাকা ছিল? সেটা ছিল সম্ভবত 20,000 টাকা। খেয়াল করো, 20 আর 10 30 আর 5 কত? 35,000 টাকা। ঠিক আছে, ওকে। আমরা একটু যদি উপরের দিকে যাই, আমাদের কিন্তু তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের খ নাম্বারটা কিন্তু শেষ। আমরা মুনাফা জাতীয় আয় বের করেছি, মুনাফা জাতীয় ব্যয়ও বের করতে পেরেছি। আমাদের ম্যাথ শেষের দিকে। আমাদের গ নাম্বারে আরো একটি ম্যাথ বাকি আছে, আমরা দ্রুত করার চেষ্টা করি। হ্যাঁ, গ নাম্বার বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। ঠিক একই ভাবে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয় বের করার জন্য কি করতে হবে স্যার? আমাকে একটি ঘর করে নিতে হবে, রাইট? তাহলে আমাকে আবার কি করতে হবে? একটি ঘর এঁকে নিতে হবে। আরেকের জন্য ঘর টানবো, বিবরণের জন্য একটি ঘর টানবো, আর সেটি কি থাকবে স্যার? টাকার জন্য, রাইট? এখন এখানে আবার একইভাবে লিখতে হবে কি? তারিখ। এটা আমরা করছি কত? গ নাম্বার। লিখতে হবে কি? বিবরণ। লিখতে হবে কি? টাকা। আমার প্রশ্ন কি চেয়েছে? এখানে প্রশ্ন চেয়েছে দুইটি। চেয়েছে মূলধন জাতীয় কি? দেখো তোমরা ভুলে গেলে হবে। বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়, তাই না? একটু খেয়াল করো। আমরা প্রথমে কি করবো? মূলধন জাতীয় প্রাপ্তিগুলো বের করবো। একটু খেয়াল করো তো মূলধন প্রাপ্তিগুলো কি কি আছে? বলা আছে ব্যবসায় মূলধন বিনিয়োগ। তার মানে তো মূলধন, তাই না? আমরা টাকাটা পেয়েছি, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। কত টাকা? 1.5 লক্ষ, 1,50,000 টাকা। এই যে 1,50,000 টাকা। দেখো বিজ্ঞাপন আমরা জানি অলরেডি দিয়ে দিয়েছি, এটা আসবে না। সেখানে আমি ইসলামী দিয়েছি, এটা আসবে না। ব্যবসায়ী স্থানান্তর ব্যয় দিয়েছি, আসবে না। উপভাড়া দিয়ে দিচ্ছি, আর আসবে না। এই যে একটা আছে কি? ঋণ গ্রহণ। তার মানে ঋণটা যখন আমরা নেই, সেটা দীর্ঘমেয়াদী পরিমাণ করে নেই, এটা মূলধন জাতীয়। কিন্তু টাকা যখন পাচ্ছি, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তা আমরা কয় জিনিস পাইলাম? দুইটা জিনিস। চলো আমরা ঝটপট কি করে নিয়ে ফেলি, লিখে ফেলি। তার মানে প্রথমে টাকা দিতে হবে কি? মূলধন জাতীয় প্রাপ্তি, রাইট? দিয়ে এটা কোলন দিয়ে রাখবে। আমরা লিখবো কি প্রথমে? মূলধন আনায়ন। মূলধন কি? আনায়ন। সেটা কত টাকা ছিল স্যার? সেটা ছিল হচ্ছে 1.5 লক্ষ টাকা, রাইট? আরেকটা জিনিস ছিল, সেটা কি বলতো? ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ সেটা কত ছিল? সেটা ছিল হচ্ছে 15,000 টাকা। তার মানে 1,50,000 আর শুধু 50 যোগ করলে আসবে হচ্ছে 2 লক্ষ টাকা। তার মানে আমার মূলধন প্রাপ্তি কত? মূলধন প্রাপ্তি হচ্ছে 2 লক্ষ টাকা। আর এই তো আমরা শেষের দিকে চলে এসেছি, আর অল্প একটু বাকি আছে। এরপরে ছিল কি? এটা একটি প্রশ্ন, মূলধন জাতীয় ব্যয়। চলো আমরা মূলধন জাতীয় ব্যয়গুলো একটু তাড়াতাড়ি দেখে নেই। যেমন দেখো এখানে যন্ত্রপাতি কয়, তার মানে যন্ত্রপাতি প্রতিদিন কিনবো, তাই না? দীর্ঘমেয়াদী শুধু একবারে কিনবো এবং অনেক বড় টাকার বিষয়, ব্যবসায় অনিয়মিত ঘটে এবং টাকা যদি দিয়ে দিচ্ছি এটা আমার ব্যয়। তার মানে মূলধন জাতীয় ব্যয় কি? একটি যন্ত্রপাতি কয়, এটা অবশ্যই একটি মূলধন জাতীয় ব্যয়। বলা আছে আসবাবপত্র কয়, এটু একটি মূলধন জাতীয় ব্যয়। তার মানে কয়টা পাইলাম? দুইটা। যন্ত্রপাতি কয় 60,000 টাকা, আসবাবপত্র কয় 30,000 টাকা, আর লভ্যাংশ ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারী বেতন, এগুলো তো মুনাফা জাতীয় লেনদেন। তার মানে এগুলো এখানে আসবে না। তার মানে দুইটা জিনিস পেলাম। হ্যাঁ, চলো আমরা এখানে কি করে ফেলি, ঝটপট লিখে ফেলি। তার মানে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি কি ছিল? ছিল যন্ত্রপাতি কয়, সেটা কত টাকা ছিল? সেটা ছিল হচ্ছে 60,000 টাকা। আরেকটা ছিল কি? আসবাবপত্র
কয়, রাইট? সেটা কত টাকা ছিল? সেটা ছিল 30,000 টাকা। আর তো কিছু নেই। আমার 60,000 যোগ করলে কত আসে স্যার? আসে 90,000 টাকা। তার মানে আমার মোট মূলধনিত ব্যয় কত? যন্ত্রপাতি কয় 60,000 এবং আসবাবপত্র কয় 30,000, যোগ করে আসে কত? 90,000 টাকা। আমার ঠিক আছে, শেষ মুহূর্তে আছি। এই ছিল আজকের একটি সৃজনশীল প্রশ্ন, আমরা প্র্যাকটিস করলাম, অনুসরণ করলাম। একটি বোর্ড কোশ্চেন, যেটি যশোর বোর্ড 2024 সালে এসেছিল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসো আমরা যে পরে যাই, ঠিক তোমাদের একই যেহেতু একটা কোশ্চেন আমি কাজ বা অনুসরণ বাসায় নিজে নিজে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিলাম। এই স্লাইডটাই অ্যাজ এ ক্লাস লেকচার হিসেবে তোমার দিয়ে দেওয়া হবে। তোমরা সেখান থেকে অবশ্যই কি করে নিবা? সংগ্রহ করে নিবা। দেখো একটি প্রশ্ন এখানে পদের টেস্ট নামে দেওয়া আছে, যদিও কাজ, বাট এই একই টাইপের কোশ্চেনই ঢাকা বোর্ড এসেছিল। তোমরা অবশ্যই কি করবা? ক্লাসে বুঝে থাকলে বা রেকর্ড দেখে দেখে এই ম্যাথটা বাসায় নিজে নিজে করার চেষ্টা করবা। এখানে একইভাবে বিলম্বিত মুনাফাচিত ব্যয়ের কথা বলেছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়, এবং ঘ নম্বর বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। আমরা ক্লাসে একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। এবার বলো, এখন এই ক্লাস শেষ, এখন আমাদের কি পার্টি টাইম, রাইট? এখন আমাদের একটু পার্টি টাইম, গল্প করার সময়। তোমার যদি ক্লাস সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থেকে থাকে যা তোমরা বুঝে উঠতে পাওনি বা তোমরা কতটুকু বুঝতে পেরেছো, আমি একটু কমেন্টসে জানাও। আমি 2 মিনিট তোমাদের কমেন্টস গুলো দেখতে চাচ্ছি, তারপর আমরা আজকের মতো বিদায় নেব।